পশ্চিমবঙ্গে সরকারি চাকরি তাহলে শেষ? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু এবার উঠতে শুরু করেছে। কেন উঠবে না? যেখানে আমরা 10 বছর ধরে দেখছি আপার প্রাইমারিতে কোনো নিয়োগ নেই, যেখানে এসএসসিতে বছরের পর বছর ধরে নতুন কোনো নিয়োগ হয় না, যেটুকু হলো বা হচ্ছে সেটা হচ্ছে চাকরি বাতিল মামলা থেকে। প্রাইমারিতে হ্যাঁ মাঝে মধ্যে হচ্ছে, তবে সেটা 3-4 বছর পর পর সামান্য কিছু ভ্যাকেন্সিতে, পর্যাপ্ত ভ্যাকেন্সিতেও নয়, যেখানে প্রতি বছর নিয়োগটা হওয়ার কথা। পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ, সেখানেও ঠিকঠাক নিয়োগ নেই। অন্যান্য অফিস আদালত, সেখানে গেলে তো দেখতে পারবো পর্যাপ্ত কর্মচারীই নেই। এই তো হচ্ছে পরিস্থিতি। অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে যখন আমরা দেখছি বছরের পর বছর ঠিকমতো নিয়োগই হচ্ছে না, তখন কিভাবেই বা আমরা আশা রাখতে পারি যে হ্যাঁ পশ্চিমবঙ্গে সরকারি চাকরি হবে? তাই এই প্রশ্নটা কিন্তু এবার অনেকেই তুলতে শুরু করেছেন, তাহলে কি পশ্চিমবঙ্গে সরকারি চাকরি শেষ? এবার প্রশ্ন হলো, এই যে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি হচ্ছে না, এর জন্য দায়ীটা কি? অনেকেই তো সরাসরি দায়ী করছেন আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তারা পরিষ্কার দাবি করছেন এই মমতা সরকার, এটা হলো একটা চোরের সরকার, যাবতীয় টাকা পয়সা সব চুরি করে হজম করে ফেলছে, এরা কখনো চাকরি দেবে না, এরা মানুষজনের উন্নতি কিছুই করবে না, শুধু চুরি করে নিজেদের পকেট ভরাবে, এটা দাবি করছে। কিন্তু বাস্তবটা কি সত্যিই তাই? এটার জন্য শুধু কি মমতা সরকারই দায়ী? এর জন্য আমরা কি দায়ী নয়? একটু ভালো করে চিন্তা করে দেখুন, এর জন্য আমরা কি দায়ী নয়? আপনারা অনেকেই বলবেন হ্যাঁ আমরাও তো দায়ী, আমরা কেন বিজেপিকে ভোট দিচ্ছি না, কেন জেতাচ্ছি না? না ভাই, এটা কথা নয়। আপনি দায়ী শুধুমাত্র ভোট দেওয়ার জন্য নয়, আপনি দায়ী টাকা নেওয়ার জন্য। হ্যাঁ, আপনি প্রতি মাসে ঘরে বসে বিনা পরিশ্রমে যে টাকাটা নিচ্ছেন, সেই কারণেই আমাদের রাজ্যে সরকারি চাকরি হচ্ছে না। এটাই হলো বাস্তবতা। পশ্চিমবঙ্গে কত রকম ভাতা চালু রয়েছে সেটার কোনো ধারণা আছে আপনার? লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, বৃদ্ধ ভাতা, এরকম কত যে ভাতা পশ্চিমবঙ্গে প্রচলন রয়েছে, তার কোনো ঠিক ঠিকানা আপনারা রাখেন না। আর সেই কারণেই আপনারা এই দাবি করে বসবেন যে না, সব টাকা হজম করে দিচ্ছে, চুরি করে নিচ্ছে, আমাদের উন্নয়ন কিছুই করছে না। না ভাই, ঘরে বসে বসে যদি এভাবে হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে আপনাদেরকে দিতে হয়, তাহলে সরকারের কাছে টাকা থাকা সম্ভব নয় কর্মচারী নিয়োগ করার জন্য। অর্থাৎ সরকারি চাকরির জন্য যে নিয়োগটা হবে, তার জন্য পর্যাপ্ত টাকা কখনোই সরকারের কাছে থাকা সম্ভব নয়। এবার প্রশ্ন হলো, তাহলে কি করা যায়? আমরা কি বিজেপিকে নিয়ে আসবো? না ভাই, আমি এখানে কোনো রকম রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি যে আপনি, আমি, অর্থাৎ আমরা যতদিন সুস্থ চিন্তাভাবনা না করব, ততদিন কখনোই রাজ্যের উন্নতি সম্ভব নয়। না টিএমসির পক্ষে সম্ভব, না বিজেপির পক্ষে সম্ভব, না অন্য কারো পক্ষে সম্ভব। যতদিন আমরা এই ভাতার লোভ ত্যাগ করতে না পারব, ঘরে বসে বসে টাকা নেয়ার অভ্যাস ত্যাগ করতে না পারব, ততদিন উন্নতি সম্ভব নয়। এটাই হলো বাস্তবতা। আপনারা দেখছেন চলতি বিধানসভা নির্বাচন, সেখানে শুধুমাত্র টিএমসি নয়, টিএমসি তো অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারে মাসে 1,500 টাকা এবং এসসি এসটিদের 1700 টাকা করে দিচ্ছে। শুধু তাই নয়, যুবশ্রী প্রকল্প, সেখানেও 1,500 টাকা করে দিচ্ছে। শুধু তাই নয়, আরও এরকম বিভিন্ন ভাতা রয়েছে, সেখানেও আগামী দিনে হয়তো আমরা দেখব টাকার পরিমাণটা বাড়তে পারে। আবার উল্টো দিকে যদি আমরা বিজেপির প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই, তাহলে দেখব তারা কিন্তু আবার এখন থেকেই ঘোষণা করছে
এর ডবল দেবে। অর্থাৎ যুবশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার যেখানে ১,৫০০ টাকা করে দেয়া হচ্ছে, সেখানে দেয়া হবে ৩,০০০ টাকা করে। এবার আপনারা বিষয়টা একটু বুঝে নেয়ার চেষ্টা করুন। মাসে ১,৫০০ টাকা করে আপনাদেরকে ঘরে বসিয়ে দিতে গিয়ে রাজ্যের এই দুরবস্থা। সেখানে যদি আপনাকে ঘরে বসিয়ে ঠিক ডবল টাকা দিতে হয়, অর্থাৎ ৩,০০০ টাকা করে দিতে হয়, তাহলে সরকারি চাকরি সত্যিই কি আর থাকবে? এমনিতেই তো নিয়োগটা হচ্ছে না, কারণ সরকারের হাতে টাকা নেই আপনাদেরকে ঘরে বসিয়ে টাকা দিতে দিতে। এরপরে যদি এর ডবল টাকা দিতে হয়, তখন তো আরও কোনো রকমভাবে সম্ভব হবে না সরকারিভাবে কর্মচারী নিয়োগ করার জন্য, কারণ স্যালারি দিতে পারবে না। আর এই কারণেই কিন্তু আমরা ডিএ প্রসঙ্গ নিয়েও দেখছি আমাদের বিদায়ী যে সরকার, তাকে এত লড়াই করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াদৌড়ি যে না, আমরা সেই ডিএটা আর দিতে পারছি না, আমাদের অর্থ নেই। তো বিষয়টা একদম পরিষ্কার। এর জন্য নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল কিন্তু দায়ী নয়। দায়ী হচ্ছে সেটা হচ্ছে আমাদের লোভ। আমরা মনে করি যে আমরা প্রতি মাসে ঘরে বসে বিনা পরিশ্রমে ১,৫০০ টাকা পাচ্ছি। আবার কেউ মনে করবো যে ভাই ১,৫০০ তো পাচ্ছি, যদি সরকার পাল্টে যায় তাহলে ৩,০০০ করে পাবো, না আমাদের তো অনেক লাভ হবে। না ভাই, বিষয়টা তেমন নয়। এইভাবে কখনোই উন্নতি সম্ভব নয়। এই যে ১,৫০০ টাকা করে দেয়া হচ্ছে, বা যদি বিজেপি ক্ষমতায় আসে এবং যদি তারা তাদের কথা রাখে, হ্যাঁ আমরা অতীতে দেখেছি যে কথা কিন্তু রাখতে পারেননি নরেন্দ্র মোদী। ১৫ লক্ষ টাকা করে, আশা করি আপনাদের মাথায় আছে, সেটা উনি কিন্তু কথা রাখতে পারেননি। সে যাই হোক, রাজনৈতিক আলোচনা নাই করলাম। এটাই বোঝাতে চাইছি, যদি এই এত পরিমাণ টাকা দেয়ও, তাহলে স্বাভাবিকভাবেই সেই টাকাটা তো সরকারকে তুলতে হবে, তাই না? কোথা থেকে তুলবে? মেশিন থেকে ছাপাবে আর আপনাদেরকে দিয়ে দেবে? তা তো নয়, তাই না? অর্থাৎ টাকাটা তুলতে হবে আমাদের থেকে। তাহলে সরকার কিভাবে টাকা তুলবে? আপনারা তো প্রতিনিয়তই দেখেই থাকেন, রাস্তাঘাটে এখানে সেখানে যেখানেই যাবেন মাতালের ছড়াছড়ি। সেখানে ট্যাক্স কত আশা করি জানেন যারা খান। আর শুধুমাত্র যে সেখান থেকেই ট্যাক্স আদায় করা হয় তা তো নয়। আপনি প্রতিদিন সার্ফ কেনেন, শ্যাম্পু কেনেন, চাল কেনেন, ডাল কেনেন, নুন কেনেন, তেল কেনেন, প্রত্যেকটা জিনিসপত্র কেনেন আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে, জামা কাপড়, জুতো, সমস্ত কিছু। সেগুলোর উপর থেকেও তো একটা ট্যাক্স আমাদেরকে পে করতে হয়, তাই না? সরকারকে কি করতে হবে? সেই ট্যাক্সটা কিন্তু বাড়াতে হবে। যখন ১,৫০০-এর জায়গায় ৩,০০০ করে আপনাদেরকে দিতে হবে, স্বাভাবিকভাবেই বেশি টাকা সরকারকে আয় করতে হবে। সরকারের আয় কোথা থেকে হয়? ট্যাক্স থেকে হয়। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর থেকে কিন্তু ট্যাক্স সরকারের বাড়াতে হবে। অর্থাৎ বিষয়টা হলো, আপনার টাকা সরকার নিচ্ছে, আবার আপনাকেই ফেরত দিচ্ছে। মাঝখান থেকে নাম কিনছে, এই সরকার এত টাকা দিল, এর বেশি কিন্তু কিছুই নয়। তো যদি এটা না হয়ে এমনটা হতো যে রাজ্য সরকার আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপরে ন্যূনতম ট্যাক্স নিল এবং ন্যূনতম ট্যাক্স নিয়ে সেই ট্যাক্সের টাকা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করলো, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করলো, তাহলে কি ভালো হয় না? হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে আমাদের এই যে এককালীন না, প্রতি মাসে ১,৫০০ করে দিচ্ছিল বা এখনও চালু রয়েছে টিএমসি সরকারের দৌলতে, বা বিজেপি সরকার আসলে প্রতি মাসে ৩,০০০ করে যদি দেয়, তাহলে এই বিষয়গুলোই কি সত্যি ভালো? নাকি এই বিষয়গুলোর পরিবর্তে কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, এই বিষয়গুলো আমাদের বেশি জরুরি? অবশ্যই জানাবেন আপনার মতামত কমেন্টে। আর যদি ভিডিওটি মনে হয় যে না সত্যি সঠিক আলোচনা করেছি, তবে অন্যান্যদের জন্য ভিডিওটি প্লিজ শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের ভিডিওতে বেশ কিছু প্রোডাক্ট এখানে শো করছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট এখান থেকে
কিনতে পারেন এবং লাভবান হতে পারেন।